হ্যালো বন্ধুরা, আজকে আবার লাইভে আসলাম। আজকে রবিবার। শনি রবিবার আমার ছুটি থাকে। এই জন্য আমি একটু সময় পাই আপনাদের সাথে একটু কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো এই জন্য আমি চেষ্টা করি লাইভে চলে আসতে। লাইভে আসলে আপনাদের সাথে আমার দেখা হয়, কথা হয়। তো আহ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেগুলো খুব রিসেন্ট ইস্যু, আরো কয়েকটা বিষয় নিয়ে আলাপ করার ইচ্ছা আমার আছে। প্রথম ইস্যু হচ্ছে গিয়ে যে প্যারিসে যে ক্লাইমেট চেঞ্জ বিষয়ে যে সম্মেলনটা হচ্ছে সেটা, সেই বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে লংদুতে যে আগুন দেয়া হয়েছে এবং পরবর্তীতে আবারও আগুন দেওয়া হয়েছে এবং 300 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, সে বিষয়। এবং 3 নম্বর হচ্ছে লন্ডনে বোমা হামলা। আরো কয়েকটা বিষয় আছে আলাপ করার মতো, যেমন সুলতানা কামাল বিষয়ে যেই ঘটনাটা ঘটলো, একটা তর্ক বিতর্কের জায়গায়, টেলিভিশন চ্যানেলে একটা তর্ক বিতর্কের জায়গায়, সেখানে কি হলো আমরা দেখলাম যে সেখানে হেফাজত তার আহ, হাড্ডি মাংস আলাদা করে ফেলবে এরকম একটা ঘোষণা দিল প্রকাশ্যে। একটা সভ্য দেশে এরকম মানুষ কিভাবে ঘোষণা দেয়, এটা একটা অদ্ভুত ব্যাপার। একমাত্র মনে হয় বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে খুশি কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই বিষয়টাও আলোচনা করা যায়। তো আপনারা যদি আপনাদের মতামত জানান তাহলে আমি সেই মতামতগুলো পড়তে পারি এবং সেগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। উম, প্রথমে আমি কয়েকটা কমেন্ট পড়ি, তারপর আমরা আলোচনা করতে পারি। মোবাশ্বির আহমদ রোমান লিখেছেন, সিরাতে রাসূলুল্লাহ বইটার লেখক কে? এটা বইটার লেখক হচ্ছে ইবন ইসহাক। আহ, ওনার বই আপনি পাবেন, আমি আপনাকে দাঁড়ান। ওনার বইটার ইয়াটা আপনি পাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি ওনার উইকিপিডিয়ার লিঙ্কটা পাবেন, সেখানে আপনি আহ, তার তার বইয়ের ইয়াটা তো আমি আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি। তার বইয়ের ফুল ভার্সনটা তো আমার ওয়েবসাইটেতে আছে, আপনি আমার ওয়েবসাইটে গিয়ে একটু খুঁজে নেন। আহ, সিরাতে রাসূলুল্লাহ বইটা, যেটা ইবনে ইসহাক লিখেছিলেন, সেটা হচ্ছে খুবই অথেন্টিক একটা বই। ইসলামী বিশ্বে খুবই নাম করা একটা বই। এই বইটার চাইতে বেশি অথেন্টিক বই সম্ভবত আর নেই। পরবর্তীতে আরো বই লেখা হয়েছে এটার উপর ভিত্তি করে, কিন্তু এটা সবচেয়ে অথেন্টিক বই বলে আমি যতদূর জানি, এটা সবচেয়ে অথেন্টিক বই। আহ, জায়েদ বিন মোহাম্মদ লিখেছেন, বাচ্চাদেরকে বুদ্ধি হওয়ার আগেই পিতামাতারা যে তাদের বিশ্বাস চাপিয়ে দিয়ে ব্রেন ওয়াশ করিয়ে দেয়, সেই বিশ্বাসে বিশ্বাসী বানায়, এটা কি অন্যায় নয়? হ্যাঁ ভাই, এটা অবশ্যই অন্যায়। এবং এই বিষয়ে আমি অতীতেও লিখেছি কয়েকবার, যে একটা বাচ্চা যেই পরিবারে জন্মে সেই পরিবারের ধর্মবিশ্বাস তার উপর চাপিয়ে দেওয়া, এটা একটা শিশু নির্যাতন। এই বিষয়টা অবশ্যই বন্ধ করা উচিত। এবং বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত সবগুলো ধর্মগ্রন্থ এবং নাস্তিক্যবাদ সবকিছুই একসাথে তাদেরকে দেয়া উচিত। তাদেরকে বলা উচিত যে এই যে ধর্ম বিষয়ে এই এই জিনিসগুলা বিভিন্ন লোকজন বলে, বিভিন্ন লোকজন দাবি করে। কেউ কেউ মনে করে যে গ্রিক দেবতারা সত্য, কেউ মনে করে রোমান দেবতারা সত্য, কেউ মনে করে ইজিপশিয়ান দেবতারা সত্য, কেউ মনে করে হিন্দু দেবতারা সত্য, কেউ মনে করে আব্রাহামিক দেবতা যে জিহোবা বা আল্লাহ, ইসলামের যে আল্লাহ, সেই সেই দেবতা সত্য, সেই গড সত্য। এখন একটা বাচ্চাকে সবগুলো ধর্মগ্রন্থ এবং সবগুলো রূপকথার গল্প, ধর্মগ্রন্থ এবং বৈজ্ঞানিক প্রমাণ এবং নাস্তিকরা কি কথা বলে, অজ্ঞেয়বাদীরা কি কথা বলে, সেগুলো সবকিছু 18 বছর বয়স পর্যন্ত দেওয়া উচিত। তাদেরকে পড়তে দেওয়া উচিত, তাদেরকে বাইবেল পড়তে দেওয়া উচিত, তাদেরকে গীতা পড়তে দেওয়া উচিত, তাদেরকে কোরআন পড়তে দেওয়া উচিত। এবং 18 বছর হওয়ার পরে তাকে বলা উচিত যে তুমি এখন সব ধর্মগ্রন্থগুলো পড়েছ, এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কোন ধর্মটা পালন করতে চাও বা কোন ধর্মটা তোমার কাছে সত্য মনে হয়। এরপরে যদি কেউ 18 বছর হওয়ার পর যদি কেউ সবগুলো ধর্মগ্রন্থ পড়ার পরে যদি মনে করে ইসলাম সত্য, তাহলে সে ইসলাম পালন করবে। কেউ যদি মনে করে ইহুদি ধর্ম সত্য, তাহলে সে ইহুদি ধর্ম পালন করবে। এটাই তো হওয়া উচিত একটা আহ, মানে লজিক্যালি এটাই হওয়া উচিত, তাই না? এখন হিন্দু পরিবারে জন্মেছে বলেই তাকে হিন্দু ধর্ম পালন করতে হবে এবং সারা জীবন শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, এটা তো কোনো লজিকের মধ্যেই পড়ে না।
আমরা যেটা বলি সবসময় সেটা হচ্ছে একটা বাচ্চাকে ধর্মটা চাপিয়ে না দিয়ে তাকে সব ধর্মগ্রন্থগুলো পড়তে দাও। সে নিজে সিদ্ধান্ত নেক, সে নিজে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে যুক্তি দিয়ে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেক। আমি কিন্তু বলছি না যে তাকে ইসলাম পড়তে দিও না বা কোরআন পড়তে দিও না। আমি কিন্তু বলছি যে তাকে কোরআনও পড়তে দাও, বাইবেলও পড়তে দাও, গীতাও পড়তে দাও, বেদও পড়তে দাও, যত ধর্মগ্রন্থ আছে সব পড়তে দাও। সাথে নাস্তিকবাদীরা কি বলে সেটাও পড়তে দাও। হুম। গড রিলেশন বইটাও পড়তে দাও, বা এই ধরনের বই আরজ আলী মাতুব্বরের যে বই আছে সেই বইও পড়তে দাও। সব বই পড়ার পরে 18 বছরের সময় সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে সিদ্ধান্ত নিতে দাও কোনটা তার জন্য ভালো, বা কোনটা তার কাছে সত্য মনে হয়, সত্য ধর্ম মনে হয়। এরপরে সে নিজে সিদ্ধান্ত নেবে। আচ্ছা। আহ সুদর্শন চ্যাটার্জি লিখেছেন, এতগুলো বিষয় নিয়ে আলোচনা করা আসলে অসম্ভব। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমেরিকার উদাসী মনোভাবের বিপক্ষে সকল দেশ একত্রিত হয়ে কোনো পদক্ষেপ নিলে কি তা সফল হবে? ক্লাইমেট চেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ক্লাইমেট চেঞ্জ আমাদের বাংলাদেশের জন্য এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যাবে আগামী 25 বছর থেকে 50 বছরের মধ্যে। বাংলাদেশের বহু অঞ্চল ডুবে যাবে। এবং এই যে এখন যে 17 কোটি মানুষ আছে বাংলাদেশে, আগামী 25 থেকে 50 বছরে সেটা তো 25 কোটিতে পরিণত হবে। এখন এতগুলো মানুষ কই যাবে? এতগুলো মানুষের কি হবে? এত বিপুল অঞ্চল যদি ডুবে যায় পানিতে, তাহলে এত বিপুল পরিমাণ মানুষের কি হবে? এটা নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় এসেছে। অবশ্যই এটা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে এইখান থেকে মানে সরে গেল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে এবং প্রকৃতি ধ্বংস করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রধান দায় আছে এখানে। এবং এই মানুষগুলোর যখন কোনো জায়গা থাকবে না, কোনো ভূমি থাকবে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও এর দায় নিতে হবে। তারা যে প্রচুর পরিমাণে তেল খরচ করছে, তারা যে প্রচুর পরিমাণে উৎপাদন করছে, তার যে সম্পদশালী হচ্ছে, এই সম্পদের মধ্যে পৃথিবীর অন্য মানুষেরও ভাগ আছে। এখন তাদেরকে এই দায় অবশ্যই নিতে হবে। এবং আমার মনে হয় যে যে যারা ছোট ছোট দেশ আছে, বাংলাদেশের মতো ছোট দেশগুলো আছে, তাদের উচিত এখন কঠিনভাবে আমেরিকার বিরোধিতা করা। যে এই ক্লাইমেট চেঞ্জের এখান থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেল, এটার কঠোরভাবে বিরোধিতা করা। এখন কঠোরভাবে বিরোধিতা কে করবে? এখন আমাদের দেশে আছে শেখ হাসিনা, যেই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার। তারা এখন শেখ হাসিনা এখন সৌদি আরবে গিয়ে আমেরিকার জোটের সাথে যুক্ত হয়েছে, আমেরিকা এবং সৌদি জোটের সাথে যুক্ত হয়েছে। এবং সাধারণত আমরা দেখি সব সরকারই আমেরিকার এক ধরনের চামচামি শুরু করে, মার্কিন যুক্তরাষ্ট্রের চামচামি শুরু করে, যেটা একটা ভয়াবহ ব্যাপার। বাংলাদেশের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ চিন্তা নাই। তারা মনে করছে যে লুটপাট করে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করে তারা কোনো রকমে ভেগে যাবে। এখন এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এখন আপনারা জনগণ সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন। আপনারা কি মানে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবেন, নাকি আপনারা এমন একটা সরকার তৈরি করবেন যারা যারা হবে দেশপ্রেমিক, যারা হবে দেশের স্বার্থ বিবেচনা করবে, যারা দেশের মানুষ যখন দেশটা যখন ডুবে যাবে তখন কি হবে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করতে পারবে। এরকম জি হুজুর সরকার দিয়ে তো হবে না। এখন আওয়ামী সরকার কখনোই এই কাজ করবে না। এর কারণ হচ্ছে যে আওয়ামী সরকার কোনো গণতান্ত্রিক সরকার না। আওয়ামী সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না। এই যে এইবার যে তারা নির্বাচন করেছে 2014 সালে, সেটা তো গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। এখন এই অগণতান্ত্রিক সরকার সবসময় যে কাজটা করে, সেই কাজটা করে, যা যা করে তা হচ্ছে ভারত এবং আমেরিকাকে খুশি রেখে এবং সৌদি আরবকে, এই তিনটা দেশকে খুশি রাখতে পারলে তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়, তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। এখন এই জন্য আমরা যেটা বলছি যে গণতান্ত্রিক সরকার খুবই জরুরি এবং ক্ষমতার একটা ব্যালেন্স জরুরি, একটা শক্তিশালী বিরোধী দল জরুরি যারা সরকারের কঠোর সমালোচনা করবে। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে এই 57 ধারা আইন টাইন এগুলো করে সব ধরনের বিরোধ মত দমন করা হচ্ছে। এবং এই যে এখন যে সুলতানা কামালের বিরুদ্ধে যে বক্তব্য দিল হেফাজতে ইসলাম, এগুলো তারই ধারাবাহিকতা।
সুলতানা কামালের বিরুদ্ধে হেফাজত ইসলামকে লেলিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগ লেলিয়ে দিয়েছে। আওয়ামী লীগের এখন তো পালিত কুকুর হচ্ছে হেফাজত ইসলাম। আওয়ামী লীগ এখন একটা ভয়ঙ্কর কুকুর লালন পালন করছে, যে কুকুরটা একসময় তাদেরকেই কামড়াবে, কিন্তু এখন তারা এটা বুঝতে পারছে না। এখন যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে বিরুদ্ধ মত দমন করার সময় চলছে। এই বিরুদ্ধ মত দমন করার ফলশ্রুতিতে যেটা হবে সেটা তো অনেক ভয়াবহ একটা ব্যাপার হবে। ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে বাংলাদেশের। এখন আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা কি করবেন, এই অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখবেন, এবং যারা হচ্ছে আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখবে যেন তারা ক্ষমতায় টিকে থাকতে পারে, এবং ভবিষ্যৎটা যা হবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি না করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র যেই কাজগুলো করছে সেই কাজগুলো করে যাবে। তারা কোনো ধরনের আহ, চাঁদা দেবে না। এই ক্লাইমেট চেঞ্জের পিছনে যে চাঁদা, বড় একটা চাঁদা আমেরিকা দিত, সেই চাঁদাটা তারা দেবে না। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং যে প্রকৃতি ধ্বংস করার বিষয়ে যে নিয়ম কানুন সেগুলো তারা মানবে না। আর আরো বড় 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 ইন্ডাস্ট্রি তারা বানাবে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। খায়রুল এ সিদ্দিকী লিখেছেন, আরে ভাই, ধর্ম ছাড়া কি পৃথিবীতে কিছু নাই? আজকের টপিক তো ধর্ম নিয়ে না, বৈষয়িক ব্যাপারে প্রশ্ন করেন। একজন নাস্তিক ধর্ম ছাড়া কি কিছু জানে না? আজীব। হ্যাঁ ভাই, অন্য বিষয়ে প্রশ্ন করতে পারেন। এস কে অধিকারী লিখেছেন, নাস্তিকতা কি কোনো ধর্ম? ভাই, এই প্রশ্নের উত্তর আমার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে লিখিত আছে। আপনি আমার ওয়েবসাইটে ঢোকেন, নাস্তিক.com, সেখানে ঢুকে প্রশ্নোত্তর বিভাগে এই ধরনের অনেক প্রশ্নের উত্তর দেয়া আছে, আমি লিখে রেখেছি। লিটন ভাওয়াল লিখেছেন, সৌদি বলেছে ট্রাম্প আল্লাহর দূত। হ্যাঁ ভাই, সৌদি আরব তো আল্লাহর দূত বলবেই ট্রাম্পকে, কারণ তাদের স্বার্থ তো একই রকম। সৌদি আরবও যেমন ইসলামী মৌলবাদকে ব্যবহার করে, আমেরিকাও সেরকম একইভাবে ইসলামী মৌলবাদকে ব্যবহার করে। তবে তার মানে এই নয় যে আমেরিকা আহ, ইসলামী মৌলবাদ সৃষ্টি করেছে। এটা একেবারে ভুল কথা। এই ধরনের কথা যারা বলে তারা মিথ্যা বলে, তারা হচ্ছে ভণ্ডামি করে। ইসলামী মৌলবাদ আমেরিকা সৃষ্টি করে নাই। ইসলামী মৌলবাদকে আমেরিকা ব্যবহার করছে। তারা জানে যে ইসলামী মৌলবাদ আছে, ইসলামের মধ্যেই মৌলবাদ আছে, ইসলামের মধ্যেই ভায়োলেন্স আছে, এবং এটাকে এই জন্য ব্যবহার করা তাদের জন্য সহজ। তারা তো তারা যদি তাহলে তারা হিন্দু মৌলবাদকে কেন ব্যবহার করছে না? তারা ইহুদি মৌলবাদকে কেন ব্যবহার করছে না? তারা খ্রিস্টান মৌলবাদকে কেন ব্যবহার করছে না? তারা কেন বৌদ্ধ মৌলবাদকে কেন ব্যবহার করছে না? কেন তারা শুধু ইসলামী মৌলবাদকেই ব্যবহার করছে? এর কারণ হচ্ছে কোরআনের মধ্যেই এমন এমন কিছু বিষয় আছে যেগুলো ভয়ঙ্কর, যেগুলো সভ্য সমাজে চলতে পারে না। এবং মুসলমানরা সেই পুরনো অসভ্য বর্বর নিয়মগুলো এখনো অ্যাপ্লাই করতে চেষ্টা করছে বিভিন্ন দেশে, যেটাকে বলা হয় শরিয়া আইন। সেই শরিয়া আইন এখনো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তবে কথা হচ্ছে, ইসলামী মৌলবাদ সৃষ্টি করছে সৌদি আরব, এবং ইসলাম নিজেই, কোরআন নিজেই ইসলামী মৌলবাদ সৃষ্টি করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো সেই ইসলামী মৌলবাদকে ব্যবহার করছে। এবং আবার একই সাথে ইসলামী মৌলবাদের স্রষ্টা যে সৌদি আরব, তার সাথেও তাদের সুসম্পর্ক বজায় থাকছে। এই বিষয়গুলো পরিষ্কার বোঝা যায় যে তারা কে কি করছে, কাদের কি উদ্দেশ্য, সেগুলো পরিষ্কার বোঝা যায়। এখন মুসলমানরা যা করছে সেটা হচ্ছে চোখ কান মুখ বুজে, মানে এক ধরনের হিপোক্রেসি করছে। আজব গুজব লিখেছেন, ভাই, ইউরোপ আমেরিকার চামচামি আপনারাই বেশি করেন, সারাদিন আমেরিকার সুনাম করেন, এখন কি হইল? আমেরিকার সুনাম করি কখনোই না। আমেরিকার রাষ্ট্র এক জিনিস, আমেরিকার মানুষ আরেক জিনিস। আমেরিকার যে সংবিধান, আমেরিকার যে ফাউন্ডিং ফাদার্সরা আছেন, তারা একটা চমৎকার সংবিধান তৈরি করেছিল। আমি তো মানে বামপন্থীদের মতো সারাক্ষণ আমেরিকা নিপাত যাক, আমেরিকা নিপাত যাক বলবো না। আমি যেই জিনিসের সমালোচনা করি সেটা খুব স্পেসিফিক সমালোচনা। আমেরিকার যে ফাউন্ডিং ফাদাররা ছিল তারা একটা চমৎকার সংবিধান দিয়েছিল, এবং সেই সংবিধানে সমস্ত ধর্মের মানুষের অধিকার রক্ষার কথা পরিষ্কারভাবে বলা আছে। এবং ইউরোপের যে সংবিধানগুলো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো,
এই রাষ্ট্রগুলো মানবিক রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেগুলো অধিকাংশ নাস্তিক অধ্যুষিত, সেগুলো হচ্ছে মানবিক রাষ্ট্র। সেইগুলো প্রচুর পরিমাণে সিরিয়ান রিফিউজিকে প্রতি বছর আশ্রয় দিচ্ছে। আপনারা যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনারা মূর্খ, আপনারা অশিক্ষিত মূর্খ। জার্মানি গত 2 বছরে 1 মিলিয়নের বেশি রিফিউজিকে, মুসলমান রিফিউজিকে আশ্রয় দিয়েছে। আপনারা যদি এই জিনিস না জানেন তাহলে আপনারা গণ্ডমূর্খ, আপনারা ভোদাই, আপনারা অশিক্ষিত। হুম। এখন এই যে মানবিক রাষ্ট্রগুলো যে যে মুসলমানদের, লক্ষ লক্ষ মুসলমানকে আশ্রয় দিচ্ছে, এগুলো কি, এগুলোর জন্য কি তারা প্রশংসার যোগ্য না? আমি কি সারাক্ষণ আমেরিকা নিপাত যাক, ইউরোপ নিপাত যাক এগুলো বলবো মোল্লাদের মতো? না, এই সমস্ত ছাগলামি আমি করি না। আমি স্পেসিফিকলি বলি যে এই জিনিসগুলো সমালোচনা করার যোগ্য। যেমন আমেরিকার সাথে সৌদি আরবের যে সম্পর্ক, যে অস্ত্র চুক্তি হচ্ছে, যে অস্ত্র সাপ্লাই দিচ্ছে আমেরিকানরা, আমেরিকার যে অস্ত্র ব্যবসা, সেই অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলি। আমেরিকার যে সেনাবাহিনীর যে আগ্রাসন, সেই সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে আমি কথা বলি। কিন্তু আমি তো আমেরিকার বিরুদ্ধে কথা বলবো কেন? আমেরিকার রাষ্ট্রের বিরুদ্ধে আমি কথা বলতে পারি, আমেরিকার বিরুদ্ধে আমি কথা বলবো কেন? আমেরিকা তো একটা উন্নত রাষ্ট্র। আমেরিকা তো শিল্প থেকে শুরু করে সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত দিক দিয়ে আমাদের থেকে অনেক অনেক হাজার হাজার গুণ এগিয়ে। আমি কেন আমেরিকার মানে আপনাদের মতো ছাগলদের মতো আমেরিকার সমালোচনা করতে যাব? আমি সেভাবে আমেরিকার সমালোচনা করি না, ইউরোপের সমালোচনা করি না। আমি স্পেসিফিকলি বলি, যেমন জার্মান সরকার কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল তারা কয়েক মিলিয়ন ইউরোর অস্ত্র সৌদি আরবকে বিক্রি করবে। এই নিয়ে জার্মানিতে বিশাল আন্দোলন হয়ে গেছে। বা জার্মানির যে মানবতাবাদী সংগঠনগুলো আছে, মানবাধিকার সংগঠনগুলো আছে, সেগুলা জার্মান সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন তৈরি করেছিল, এবং আমিও সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম যে সৌদি আরবকে অস্ত্র বিক্রি করা যাবে না, জার্মান সরকার যেন সৌদি আরবকে অস্ত্র বিক্রি না করে। কারণ জার্মানিকে আমরা মনে করি একটি মানবিক রাষ্ট্র। এই রাষ্ট্র যখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি করবে, সেই অস্ত্র কিছুদিন পরে আল কায়দার হাতে যাবে, কিছুদিন পরে আইএস এর হাতে যাবে। সেই অস্ত্র দিয়ে তারা মানুষ হত্যা করবে। তো আমরা এই জায়গায় জার্মান সরকারের সমালোচনা করেছি, এবং জার্মান সরকার তারপরে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে, তারা সৌদি আরবের কাছে এই অস্ত্রগুলো বিক্রি করবে না। তারপরে যখন ইউরোপের কোনো দেশ যখন পাকিস্তানকে যখন অস্ত্র বিক্রি করতে চায়, তখনও আমরা সেটার বিরোধিতা করব, তখনও সেটার সমালোচনা করব আমরা, কেন তারা এই অস্ত্র বিক্রি করতে চাচ্ছে। কিন্তু আমি তো জার্মানির সংবিধানের সমালোচনা করব না। জার্মানির সংবিধান হচ্ছে অত্যন্ত সভ্য একটা সংবিধান। জার্মানির রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা মানবিক রাষ্ট্র ব্যবস্থা। আধা আধা সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থা। এখানে গরিব মানুষকে, আমি যে আয় করছি, আমি চাকরি করছি, আমার কাছ থেকে 35% বেতন তারা কেটে নিচ্ছে সরকার, যেন একটা গরিব মানুষের স্বাস্থ্য সেবায় যেন কোনো সমস্যা না হয়, একটা গরিব মানুষ যেন স্বাস্থ্য সেবা পায়। হ্যাঁ, আপনি বাংলাদেশে থাকেন, ধর, বা ভারতে থাকেন, আপনার ট্যাক্সের পুরো টাকাটা চলে যাচ্ছে মন্ত্রীদের থ্রুতে, চলে যাচ্ছে সুইস ব্যাংকে। হুম। কিন্তু আমি দেখছি এখানে এখানে একটা মন্ত্রী যদি, এমনকি প্রেসিডেন্টও যদি কোনো 100 টাকার দুর্নীতি করে, এখানে এই ধরনের ঘটনা ঘটেছে, অনেক অনেক এমপি সামান্য পরিমাণ দুর্নীতি করেছে বা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সে আর রাজনীতি করতে পারে না। মানে পুরো মানে মিডিয়া তাকে এত পরিমাণে গালিগালাজ করেছে এবং এত সমালোচনা করেছে, সে আর কখনো রাজনীতি করতে পারবে না। কিন্তু বাংলাদেশে একটা পলিটিশিয়ান যত দুর্নীতি করুক, শেখ হাসিনা যত দুর্নীতি করুক, সেই বিষয়ে কোনো পত্রিকা লিখতেই সাহস পাবে না। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আপনারা কিসের মানে ইউরোপ আমেরিকা নিপাত যাক এগুলা বলেন, এগুলা শুনলে আমার হাসি পায়। মানে আপনারা কতটা অশিক্ষিত হলে এইগুলো এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আমেরিকা একটা আমেরিকার যে সংবিধান সেটা হচ্ছে বেশ সেকুলার সংবিধান, এবং আমরা যেই সমালোচনা করি তাদের যে ধর্মবাদী চরিত্র, ধর্মকে ব্যবহার করার যে চরিত্র, সেটার সমালোচনা আমরা করি। কিন্তু তার মানে তো এটা না যে আমি মানে রাস্তায় সাম্রাজ্যবাদী আমেরিকা নিপাত যাক, ইউরোপ নিপাত যাক এগুলো বলতে থাকবো, আমেরিকার উপরে ঠাডা পড়ুক, বা আমেরিকার উপর ইউরোপের উপরে আল্লাহর গজব পড়ুক, এগুলো তো আমি বলবো না। এগুলো তো মানে ছাগলদের কথাবার্তা, এগুলো অশিক্ষিত ছাগলদের কথাবার্তা। আপনার ওই যে ছবির হাটে গিয়ে এই সমস্ত বলবেন, এই আমার লাইভে এগুলো না বলাই ভালো, তাহলে আপনাদেরকে অশিক্ষিত মূর্খ বলেই গালিগালাজ করবো আমি। আচ্ছা।
মাহমুদ সজীব লিখেছেন, এখন আমাদের রাজনীতিতে কোন দল সাপোর্ট দেওয়া উচিত? দেখেন, আপনার কোন দল সাপোর্ট দেওয়া উচিত সেটা তো আমি বলে দিতে পারবো না। সেটা আপনি নিজে ভালোভাবে বুঝবেন। আমি যেটা বলছি, আপনার রাজনীতি সচেতন হওয়া উচিত। আপনাদের বা সমস্ত বাঙালির রাজনীতি বিষয়ে সচেতন হওয়া উচিত এবং এই বিষয়ে কথা বলা উচিত। আমি আপনাদেরকে এটা বলছি। আমি আপনাকে বলছি না যে বিএনপি কে ভোট দেন বা জামাতকে ভোট দেন বা বাম দলকে ভোট দেন বা হেফাজতকে ভোট দেন বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে ভোট দেন, এটা তো আমি বলছি না। আপনারা সেটা নিজেরা সিদ্ধান্ত নেবেন কোন দলকে আপনারা ভোট দেবেন বা কোন দলকে সাপোর্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনাদেরকে আমি যেটা বলছি যে আপনারা রাজনীতি সচেতন হবেন, আপনারা প্রত্যেকটা রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করবেন, প্রত্যেকটা রাজনৈতিক বিষয় নিয়ে মতামত দেবেন, নিজেদের মতামত দেবেন এবং কোনো ভয় ভীতি ছাড়া মতামত দেবেন। আপনারা নিজেরা চিন্তা করবেন ব্যাপারটা নিয়ে চিন্তা করে আপনারা একটা মতামত দেবেন। সেটা যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মতামত দেবেন, সেটা যদি সরকারের বিরুদ্ধে হয় সরকারের বিরুদ্ধে মতামত দেবেন, যে যদি শেখ হাসিনার বিরুদ্ধে হয় শেখ হাসিনার বিরুদ্ধে মতামত দেবেন। আপনি কি চিন্তা করছেন, আপনি কি ভাবছেন, সেই মতামত আপনি ব্যক্ত করবেন। এটা হচ্ছে আপনার কাজ। আপনার একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব আপনার, একজন নাগরিক হিসেবে এটা আপনার কাজ। ঠিক আছে? এই কাজগুলো আপনারা করেন। আপনারা সরকারের সমালোচনা করেন, পয়েন্ট পয়েন্ট ধরে সরকারের সমালোচনা করেন। এইভাবেই তো হবে। এইভাবেই তো সমাজ পরিবর্তন হয়, তো এইভাবেই। আপনার তো কোনো বিশেষ দলকে যে সাপোর্ট করতে হবে, সাপোর্ট না করেও আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি আপনি আপনার মতামত জানান, আপনি আপনার মতামত লেখেন, আপনি সচেতন হন এই বিষয়গুলো নিয়ে। তা আমি তো সেটা বলছি। লং দুই সম্পর্কে কিছু বলেন, একজন বলেছেন। লং দুই সম্পর্কে কি বলবো বলেন? এই ধরনের ঘটনা তো অনেক দিন ধরে চলে আসছে। সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ব্রিটিশ আমল গেল, পাকিস্তান আমল গেল, বাংলাদেশ হলো, একের পর এক চলে আসছে সেই ঘটনা। এখন এই এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন? এই ঘটনার জন্য সমগ্র বাঙালি মুসলমান দায়ী এবং সমস্ত রাজনৈতিক দলগুলো দায়ী। শুধু যে মাত্র বিএনপি, জামাত বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি দায়ী তা না, সবগুলো একসাথে দায়ী। এই যে বাংলাদেশের যে মূল চরিত্র, বাংলাদেশ রাষ্ট্রের যে মূল চরিত্র, সেই চরিত্রের মধ্যেই তো সমস্যা, সেই গোড়াতেই তো গলদ রয়ে গেছে। যে বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র যে গঠন করা হয়েছে, দেখেন আধুনিক বিশ্বে জাতীয়তাবাদকে ঘৃণা করা হয়। জাতীয়তাবাদ হচ্ছে একটা পুরনো কনসেপ্ট। ধর্ম এবং জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো রাষ্ট্র এখন আর গঠিত হবে না, আধুনিক রাষ্ট্র আর গঠিত হবে না, মানবিক রাষ্ট্র আর গঠিত হবে না। এগুলো সব পুরনো এবং ব্যর্থ কনসেপ্ট, এগুলো সব মানুষ ফেলে দিয়েছে। এখন এখন মানুষ যে মানবিক রাষ্ট্রের কথা বলছে সেটা একেবারে ভিন্ন। জাতীয়তাবাদ এবং ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই। জাতীয়তা থাকবে, মানুষের জাতীয়তা থাকবে, মানুষের ধর্ম থাকবে, কিন্তু একটা রাষ্ট্রের হতে হবে এগুলো থেকে ঊর্ধ্বে। তো আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ রাষ্ট্রটাই গঠিত হয়েছে একটা ভুল কনসেপ্টের উপরে, আহ, যে বাঙালি জাতীয়তাবাদী কনসেপ্টের উপরে। তো এই বাঙালি জাতীয়তাবাদী কনসেপ্টটা যে ভুল ছিল, সেই ভুলের উপরে আরেক ভুল করেছে হচ্ছে গিয়ে পরে জিয়াউর রহমান। প্রথম ভুল করেছে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান এমনকি এটাও বলেছে, আদিবাসীদের এটাও উপদেশ দিয়েছে যে তোরা সব বাঙালি হয়ে যা। এটা হচ্ছে আমার জীবনে শোনা সবচেয়ে স্টুপিড কথা। এত বড় স্টুপিড কথা আমি আর জীবনে কখনো শুনি নাই, যে একটা জাতিসত্তাকে বলা হচ্ছে জাতিসত্তা পাল্টে তোরা বাঙালি হয়ে যা। মানে এর মতো এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে স্টুপিড কথার ভিতরে একটা। এমনকি আইয়ুব খান, তারপরে জুলফিকার আলী ভুট্টো, এরাও এত বড় স্টুপিড কথা কখনো বলেনি যেটা শেখ মুজিবুর রহমান বলেছে। এরপরে হচ্ছে গিয়ে জিয়াউর রহমান আরেক জাতীয়তাবাদ নিয়ে আসলে, সেটা আবার আরো খারাপ। সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেটার তো আরো কোনো ভিত্তি নেই, সেটা হচ্ছে বাংলাদেশি মুসলমান জাতীয়তাবাদ। সেটা আরেক ভয়ঙ্কর জিনিস। এরপর থেকে এরশাদ, তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা, যারাই এসছে সবাই একই কাজ করেছে। সুতরাং আপনি আপনি কাকে দোষ দেবেন এখন? আমি তো বলি যে আদিবাসীদের উচিত এখন সশস্ত্র বিপ্লবে নামা। সশস্ত্র বিপ্লব ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এভাবে আপনারা তিলে তিলে কেন মরবেন? আপনারা সবাই মরবেন আসলে। হ্যাঁ, আপনাদেরকে একেবারে উচ্ছেদ করা হবে, আপনাদেরকে একদম ধ্বংস করে দেওয়া হবে। বাঙালি মুসলমান খুব খারাপ জাত, তারা রাখবে না আপনাদের, একটা একটা মানুষকেও রাখবে না আপনাদেরকে। হুম। তো আপনাদের এখন সশস্ত্র সংগ্রাম করা ছাড়া আর কোনো উপায় আমি দেখি না। সুতরাং আপনারা কি করবেন?
আপনাদের যে কাজ হচ্ছে কি আপনারা এখন আন্তর্জাতিক ভাবে আপনারা কথা বলতে শুরু করেন, আন্তর্জাতিক মিডিয়ার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এটা হবে আপনাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে আপনারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নেন। এবং আমি তো কথা দিয়েছি অলরেডি, আবারও বলছি যে বাংলাদেশের আদিবাসীরা যদি স্বাধীন রাষ্ট্রের জন্য সশস্ত্র বিপ্লব করে, তাহলে আমি তাদের সাথে যোগ দেব, নানাভাবে যোগ দেব। যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক জনমত গঠন করার ক্ষেত্রে আমি কাজ করব। যদি সেটাও না হয়, তাহলে সেটাও যদি যথেষ্ট না হয়, তাহলে আমি নিজে পার্বত্য চট্টগ্রামে এসে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব। আমি একজন বাঙালি এবং আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলাদেশের আদিবাসীদের সশস্ত্র বিপ্লব যদি হয়, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন যদি হয়, তাহলে আমি সেখানে যোগ দিব, যেভাবেই হোক। সুতরাং এখন আপনারা চিন্তা করবেন যে আপনাদের কি করা উচিত। আর এটা যদি না হয়, তাহলে আপনাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে মিডিয়ায় আপনাদের অনবরত লিখে যাওয়া, লেখালেখি করা। দেখেন, এখন বর্তমান পৃথিবীতে যুদ্ধের চাইতে মিডিয়া যুদ্ধ, সেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া যুদ্ধ আরো ভালো কাজ করতে পারে আপনারা যদি মিডিয়াতে অনবরত লিখতে থাকেন, অনবরত কথা বলতে থাকেন। আমি দেখি যে অনেক আদিবাসী আমার ভাই বোনেরা, অনেক মানুষ তারা লেখালেখি করছেন, মিডিয়াতে, ফেসবুকে লেখালেখি করছেন, ব্লগে লেখালেখি করছেন। আপনারা এই লেখিগুলা চালিয়ে যান। আহ, দেখেন, একটা সময় আমরা যখন নাস্তিকতাবাদ বিষয়ক লেখালেখি শুরু করেছিলাম, আমাদের আগেও অনেকে করেছেন। আমি যখন শুরু করেছিলাম তখন আমি দেখেছি যে খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষ ছিল এবং আমাদের প্রতিদিন অসংখ্য গালিগালাজ খেতে হতো। আমাদের পক্ষে কেউ দাঁড়াতো না। হুম। কিন্তু ধীরে ধীরে দেখেছি যে আমাদের পক্ষে আস্তে আস্তে মানুষ বেড়েছে, আস্তে আস্তে মানুষ বেড়েছে। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সমর্থন বাড়াতে পেরেছি। এখন বাংলাদেশের ফেসবুক অনলাইন ব্লগে নাস্তিকরা এক রকমের তাণ্ডব করে, নাস্তিকরা এক ধরনের মানে প্রভুত্ব করে। হুম। নাস্তিকরা হচ্ছে সমস্ত গ্রুপের প্রধান মাথা ব্যথার কারণ। এখন প্রচুর পরিমাণে নাস্তিক। এখন এখন আপনারাও এই জিনিসটা হয়তো এখন শুরু করেছেন, আপনাদেরও অনেক ধরনের গালিগালাজ সহ্য করতে হবে। দেখেন, গালিগালাজ আমি তো কম সহ্য করি না, তাই না? আমার প্রোফাইলে এসে আপনারা দেখেন যে প্রতিদিন কি পরিমাণে গালিগালাজ করা হয়। শুধু যে গালিগালাজ তা না, আমি জেলে গিয়েছি, 3 মাস জেল খেটেছি, আমার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা আছে, 2-3টা মামলা আছে আমার বিরুদ্ধে। হুম। এবং সেই মামলাগুলোতে আমার 10 বছর 14 বছর জেল হওয়ার কথা। তারপরে আমার ফাঁসির জন্য আন্দোলন করেছে লোকজন। হেফাজত ইসলাম আমার ফাঁসি নিয়ে আন্দোলন করেছে, দীর্ঘদিন আন্দোলন করেছে। এবং জামাতে ইসলামী আমাকে প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে আমার বিরুদ্ধে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে হত্যা করবে। জামাতে ইসলামীর মতো একটা রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে আমাকে ডেইলি হুমকি দেওয়া হয়। তাহলে আমি তো তারপরে লিখে যাচ্ছি। এখন আমাদের আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা দেখে আপনারাও শুরু করেন, আপনারাও এই জিনিসটা শুরু করেন। এখন হয়তো আপনাদেরকে অনেক গালিগালাজ সহ্য করতে হবে বা অনেক নির্যাতন সহ্য করতে হবে, কিন্তু বছরের পর বছর কিন্তু আমরা লিখে যাচ্ছি। হুম। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা এইভাবে বছরের পর বছর ধরে আপনাদের কাজ করে যেতে হবে, লিখে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। স্বাধীনতা তো এত সহজে আসবে না আপনাদের। আপনাদের যুদ্ধ করতে হবে মিডিয়াতে, আপনাদের যুদ্ধ করতে হবে ফিল্ডে, আপনাদের যুদ্ধ করতে হবে। আমার মনে হয় এখন আপনাদের যুদ্ধটা বুদ্ধিভিত্তিক যুদ্ধটা করতে হবে বেশি ভালোভাবে। সেই যুদ্ধটা করতে পারলে আপনারা, আমার মনে হয়, একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনাদের জন্য। অথবা নতুবা যদি আপনারা এই যুদ্ধগুলো না করেন, আমি দেখেছি যে অনেক আদিবাসী এখন বিদেশে টিদেশে চলে যাচ্ছে এবং আম, আর বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না বা ভুলে যাচ্ছে। এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন যে আহ, আপনাদের যারা একটু ধনী, আপনাদের ভিতরে যারা একটু উচ্চবিত্ত, তারা বিদেশে গিয়ে সুখী জীবনযাপন করছেন এবং তারা ভুলে যাচ্ছেন যে আপনাদের অন্য আদিবাসী ভাই বোনদের কি হচ্ছে দেশে, বাংলাদেশে তাদের কেমন দিন কাটছে। এই জিনিসগুলো আপনারা একটু ভেবে দেখেন। আপনারা যেখানেই আছেন সেখান থেকেই তো লেখালেখি করতে পারেন।
সুদর্শন চ্যাটার্জি লিখেছেন, কি কইলেন ভাই, সার্বভৌমত্ব নিয়ে টানাটানির কথা কইলেন? আরে কিসের বাংলাদেশের আবার কিসের সার্বভৌমত্ব? এই সমস্ত ফাউল প্যাচাল কেন পারেন? বাংলাদেশের কোনো সার্বভৌমত্ব নেই। বাংলাদেশ এখন চলে হচ্ছে ভারতের কথায়, মোদির কথায়। মোদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছে। এগুলা বাংলাদেশের আবার সার্বভৌমত্ব কবে ছিল? বাংলাদেশের কখনোই সার্বভৌমত্ব ছিল না। স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলা মানে এগুলা হচ্ছে দেখানো বিষয়। বাংলাদেশের যুদ্ধের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল ঢাকায়, একজন যুদ্ধাপরাধী থেকে 30 লাখ মানুষ হত্যার একজন প্রধান আসামি জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এরপরে যদি আপনার মনে হয় বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাহলে আপনার মতো বোকা আর কেউ নাই। মিনয় ভলট্রোমে লিখেছেন, জাতীয় বোধ ছাড়া তখনকার সময় একত্রিত হওয়া সম্ভব ছিল কিংবা এখনো সম্ভব আমাদের দেশের মানুষের জন্য? জাতীয় বোধ কিংবা ধর্ম এসব ছাড়া কি একত্রিত হওয়া সম্ভব? আমি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে জানতে চাচ্ছি। দেখেন, এটা একটা দীর্ঘ আলোচনা যে জাতীয়তা বোধ ছাড়া একটা রাষ্ট্রের স্বাধীনতা অর্জন করা সম্ভব কিনা। এখন স্বাধীনতা অর্জনের সময় অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, যেমন ধরেন আহ ধর্মকেও ব্যবহার হতে পারে স্বাধীনতা যখন, যেমন ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন ধর্মকে ব্যবহার করা হতো, যেমন ফরাইজি আন্দোলন হয়েছিল, তিতুমিরের বাঁশের কেল্লা হয়েছিল, সেগুলা অনেক কিছু ধর্মের সাথে সম্পর্কিত ছিল, সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট ছিল। তারপরে হিন্দুদের মধ্যে অনেক সাম্প্রদায়িক চরিত্রের উত্থানও তখন ঘটেছে। এখন এগুলোর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন যখন আপনি এই জিনিসগুলোকে প্রমোট করবেন, তখন স্বাধীনতার পরে আপনি এই জিনিসগুলোর ফলাফল টের পাবেন। হুম। এই জিনিস নিয়ে মানে দীর্ঘ আলোচনা হতে পারে, দীর্ঘ আলোচনা আমি চালাতে পারি, কিন্তু এটা নিয়ে অনেক লেখালেখি করতে হবে। এটা নিয়ে অনেক তর্ক পাল্টা তর্ক আছে। এখন আমি এত অল্প সময়ে সেই তর্ক পাল্টা তর্ক করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে ধর্মকে ব্যবহার করে যদি স্বাধীনতা যুদ্ধ হয় বা জাতীয়তাবাদকে ব্যবহার করে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তখন সেই যে চেতনা তৈরি করা হয় মানুষের ভিতরে, এক ধরনের উন্মাদনা তৈরি করা হয়, সেই উন্মাদনা স্বাধীনতা পাওয়ার পরই সেটা মিলিয়ে যায় না। স্বাধীনতা পাওয়ার পরে সেটা অটুট থাকে, এবং এরপরে সেই জাতিসত্তা, সেই জাতীয়তাবাদ বা সেই ধর্মবাদ সেটা করে কি, অন্য আরেকটা ধর্মের উপরে আক্রমণ করে বা অন্য একটা জাতিগোষ্ঠীর উপরে আক্রমণ করে। আপনাকে আমি সহজে বোঝাচ্ছি। যেমন ধরেন বাঙালি জাতিসত্তা ছিল, বাঙালি একটা জাতিসত্তা ছিল। পাকিস্তানি সামরিক জান্তা কি করেছিল, বাঙালির ওপর দীর্ঘদিন নির্যাতন চালিয়েছে, এবং তখন বাঙালি ধীরে ধীরে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে জয়লাভ করেছে। জয়লাভ করে তাদের ভিতরে যে সেই জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটলো, সেইটা কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে থেমে যায়নি। সেই একই কাজ তখন বাঙালি জাতি শুরু করলো তখন অন্যান্য জাতিসত্তার উপরে। যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপরে সেই একই কাজ তারা শুরু করলো, কারণ তাদের সেই যে জাতীয়তাবাদী চিন্তা সেটা কিন্তু মিলিয়ে যায় নাই কখনো। এটার কারণেই আমি যেটা বলছি যে বা ধরেন পাকিস্তান সৃষ্টি হয়েছিল কিভাবে? পাকিস্তান সৃষ্টি হয়েছিল মুসলমান জাতীয়তাবাদ থেকে, মুসলমান ধর্মবাদ থেকে, ইসলামিক একটা রাষ্ট্র তৈরি করবে এই চিন্তা থেকে তৈরি হয়েছিল। এখন এটা কিন্তু খুব সহজে মিলিয়ে যায় না। যখন পাকিস্তান স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরেও কিন্তু এখন দেখেন পাকিস্তানে হিন্দুদের সংখ্যা এখন 1%-এরও কম, যেটা ছিল 30%-এর মতো। এখন সেই যে ধর্মকে ব্যবহার করে যে পাকিস্তান স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে তো মুসলমানদের আলাদা রাষ্ট্র হলোই। তখন আবার কেন মানে হিন্দুদের উপর অত্যাচার করতে হবে, আবার কেন হিন্দুদেরকে নিধন করতে হবে, বৌদ্ধদেরকে নিধন করতে হবে? তারা তো আছে সামান্য সংখ্যক, তাদের কেন করতে হবে? সেই যে বললাম যে তাদের এই যে ধর্মকে ব্যবহার করে যখন এই ধরনের রাষ্ট্র স্বাধীন হয়, তখন সেই চেতনাটা মিলিয়ে যায় না। চেতনাটা অন্য জাতিগোষ্ঠীর উপরে বা অন্য ধর্মাবলম্বীদের উপরে একই ধরনের কাজ করে, যেটা তাদের সাথে করা হয়েছিল। আমরা যে ব্রিটিশ আমলে যে জিনিসগুলো আমরা পড়েছি, যে বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দু জমিদার ছিল,
সেই হিন্দু জমিদাররা বাঙালি মুসলমানের উপরে, বাঙালি মুসলমানদেরকে মনে করত ছোট জাত, নিচু জাত, এগুলো মনে করে যেই অত্যাচারগুলো করত। পরবর্তীতে যখন মুসলমানরা ক্ষমতাশালী হলো, সে একই অত্যাচার মুসলমানরা হিন্দুদের উপর করেছে এবং তার চেয়ে বেশি করেছে। আবার পাকিস্তানে, পাকিস্তান আমলে যে পাকিস্তানিরা যেই অত্যাচার বাঙালির উপর করত, সেই একই অত্যাচার বাঙালি যখন আবার ক্ষমতা প্রাপ্ত হলো, সেই একই অত্যাচার বাঙালি আদিবাসীদের উপর করেছে এবং এখনো করে যাচ্ছে। তো এই যে দেখেন এই রাষ্ট্রগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে, উৎপত্তি হয়েছে এই যে ধর্মবাদ এবং জাতীয়তাবাদকে কেন্দ্র করে। এই কারণেই তো এই চেতনাগুলো মিলিয়ে যায় নাই, চেতনাগুলো মানে স্থিমিত হয় নাই। আচ্ছা, এখন আরো কয়েকটা মন্তব্য করি। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, আমি ল্যাপটপটা একটু চার্জে দিয়ে তারপর আবার আসছি। আপনারা যদি সাথে থাকেন তাহলে ভালো হবে, আর সাথে না থাকলেও আমি বুঝবো যে আপনারা হয়তো ব্যস্ত চলে গেছেন। আমি 1 মিনিটের জন্য আসছি, আমি আমার ল্যাপটপটাতে একটু চার্জ দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনারা যারা এখনো আছেন তাদেরকে ধন্যবাদ। আমি দুঃখিত, আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম ল্যাপটপটা চার্জে দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের আর মন্তব্য আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আহমেদ নাসিম লিখেছেন লংদু এবং বাংলাদেশে। আচ্ছা, চলে বাংলাদেশে সরকারের ভূমিকা সম্পর্কে বলেন। ইনান চাই লিখেছেন, ভাই যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা সেকুলারও। দেখেন, আপনারা যারা উম, যারা আদিবাসী, যারা পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন বা সংগ্রাম করছেন, আপনাদের আন্দোলনের সাথে আমি একমত, আপনাদের সংগ্রামের সাথেও আমি একমত। তবে আমি যেটা বলবো যে জাতীয়তাবাদী বা ধর্মবাদী চেতনা থেকে যদি আপনারা আহ, স্বাধীনতা সংগ্রাম করেন, সেই স্বাধীনতা আমার মনে হয় ভুল দিকে যাবে। তখন দেখা যাবে যে চাকমারা তখন ক্ষমতাশালী হবে এবং চাকমারা তখন কি করবে, অন্য অন্য জাতিগোষ্ঠীর উপরে অত্যাচার চালাবে। যদি আপনারা স্বাধীনতা অর্জন করেন তখন যেটা হবে, বাংলাদেশে যেরকম হয়েছিল, আওয়ামী লীগ দ্বারা স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এবং আওয়ামী লীগ শক্তিশালী ছিল তখন, বা আওয়ামী মুসলমানরা শক্তিশালী ছিল সেই সময়ে। পরবর্তীতে তারা অন্যদের উপর অত্যাচার করা শুরু করেছিল। এখন পার্বত্য চট্টগ্রাম বা আপনারা যদি স্বাধীনতা সংগ্রাম করেন, আপনারা যদি জয়ী হন, তখন দেখা যাবে যেহেতু চাকমারা একটু ক্ষমতাশালী, চাকমারা একটু অর্থনৈতিকভাবেও ক্ষমতাশালী, সংখ্যাও একটু বেশি, তখন দেখা যাবে যে তারা অন্যদের উপর অত্যাচার করছে। সুতরাং এই জাতীয়তাবাদী বা ধর্মবাদী বা একটা বিশেষ গোষ্ঠীকে বেশি মূল্যায়ন করা,
এই জিনিসগুলো যখন থাকবে তখন আসলে সেটা খারাপ দিকেই যাবে, আমার যেটা মনে হয়। তো আপনারা ভেবে দেখেন আপনারা কিভাবে কি করবেন। আপনাদের আহ, স্বাধীনতা সংগ্রামের যে চিন্তা বা আপনাদের যে আন্দোলনের যে চিন্তা, সেটার ফলাফল কি সেটা নিয়ে ভালোভাবে চিন্তা করে তারপর আপনারা এটা নিয়ে এগোবেন। আহমেদ নাসিম লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ কি? আহ, তবে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই অন্ধকার। সেটা পাকিস্তান আফগানিস্তানের মতো একটা দেশে পরিণত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিছুদিন পরে আক্রমণ করবে। আর বেশি দিন নাই। জঙ্গিবাদের দোহাই দিয়ে আক্রমণ করবে এবং যা প্রাকৃতিক সম্পদ আছে সব লুটে নিয়ে যাবে। এবং তখন বাঙালি মুসলমান তখন আঙ্গুল চুষতে থাকবে আর তারা বলতে থাকবে, ইহা সহি ইসলাম নহে, ইহা সহি ইসলাম নহে। সৌহার্দ্য দেওয়ান লিখেছেন, পাহাড়ি বা পাহাড় বিষয়ক ইস্যুগুলোতে ক্ষমতাসীন দলগুলোর ভূমিকা একই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই একই কাজ করে, একই রূপ ধারণ করে। এতে কি আপনি মনে করেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাষ্ট্রের গোপন কোনো দলিল আছে? হ্যাঁ, আমি মনে করি এই এই বিষয়ে কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো হচ্ছে তারা যে সরকারই আসুক সেই সরকার আসার পরে যে কাজগুলো করে সেই কাজগুলো হচ্ছে প্রথমে সেনাবাহিনীর সাথে এক ধরনের বৈঠক করে বা এক ধরনের আলাপ করে এবং বাংলাদেশের যে ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থা, তারা সরকারের কাছে একটা রিপোর্ট পাঠায় যে কিভাবে আহ, সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে। ডিজিএফআই এর কাজই হচ্ছে সমস্ত সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। হুম। এবং সেনাবাহিনীর কাজই হচ্ছে বাংলাদেশের যারা আছে তাদের সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। এখন তারা এক ধরনের রিপোর্ট পেশ করে সরকারের কাছে এবং সরকারও চায় সবাই যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকুক, সবাই যেন কোনো উচ্চবাচ্য না করুক, সবাই যেন নিয়ম শৃঙ্খলা মেনে তাদের বেঁধে দেওয়া নিয়ম শৃঙ্খলা মেনে মানে ভালো ছেলেটি হয়ে সবকিছু করে। তখন তো ডিজিএফআই যে রিপোর্টগুলো পাঠায় বা সেনাবাহিনী থেকে যে রিপোর্টগুলো সরকারের কাছে যায়, সেখানে পরিষ্কারভাবেই এই জিনিসগুলো বলা থাকে যে আদিবাসীদের কখনোই বাঙালি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের একজন অন্য নাগরিকের সমমর্যাদা দেয়া যাবে না। এবং এটা তো রাষ্ট্রের চরিত্রই তো এরকম। আমাদের সংবিধানই তো এইভাবে তৈরি করা হয়েছে যে এটা তৈরি করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তাহলে চাকমাদের কেন সমান অধিকার দেয়া হবে? বা বাংলাদেশের রাষ্ট্রধর্ম তো ইসলাম, তাহলে এর মাধ্যমেই তো হিন্দুদেরকে বা বৌদ্ধদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে। এখন এই জিনিসগুলো যখনই থাকবে সংবিধানের মধ্যে তখন সেনাবাহিনীর চরিত্র একই রকম হবে এবং সেনাবাহিনী সেই রিপোর্টই সরকারকে দেবে যে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তো এই নিয়ন্ত্রণের মধ্যে যখন রাখার ব্যাপারগুলো যখন সেনাবাহিনী দেবে, তো বাংলাদেশে যেই সরকারই আসুক সেনাবাহিনী তো একই থাকতেছে। সেনাবাহিনীর যেই আহ, এবং বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে কিভাবে? বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে অনেকটা পাকিস্তানি সেনাবাহিনীর আদলে। পাকিস্তানি সেনাবাহিনীর যে অনেক বড় বড় মেজররা ছিল, যে বাঙালি মেজররা ছিল, সেই সময় পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে বা পাকিস্তানের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল। তো এদের বেশিরভাগই তো পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত। বাংলাদেশের সেনাবাহিনীটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত একটা সেনাবাহিনী। তো এই সেনাবাহিনীর চরিত্র তো পাকিস্তানি সেনাবাহিনীর মতোই হবে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কাজগুলো করত, যে দমন করা। পাকিস্তানি সেনাবাহিনীর মূল কাজ ছিল দমন করা। যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো স্বাধিকার আন্দোলন, যে কোনো আহ, জাতিগোষ্ঠীর আন্দোলন, অধিকারের আন্দোলন, সেগুলোকে দমন করাই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাজ। তো পাকিস্তানি সেনাবাহিনীর ঔরস থেকে যখন বাংলাদেশের সেনাবাহিনী জন্ম নিয়েছে এবং সেই পাকিস্তানি সেনাবাহিনীর যে কর্মরত সেনাপ্রধানরা বা কর্মরত মেজররা বা কর্নেলরা যখন বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনী গঠন করেছে,
তারা তো একই চরিত্র বাংলাদেশের সেনাবাহিনীকেও তৈরি করেছে, একই চরিত্র দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকেও তারা বানিয়েছে। এখন তাদেরও চরিত্র হয়েছে এরকম যে তারা নিয়ন্ত্রণ করবে, তারা মানুষকে দমন করবে। তো একইভাবে তারা এই কাজগুলোই করছে এখন পর্যন্ত। যে আচ্ছা, শুভন রেজা লিখেছেন ফ্রেডরিক নিৎসের দর্শন নিয়ে লেখা চাই, দিতে হবে। ভাই নিৎসের দর্শন অনেকটা মানে আমি আমি যে খুবই নিশ্চয়বাদী তা না। আমি মনে করি এখানে বড় ধরনের সমস্যা আছে। এই জন্য আমি এগুলা নিয়ে লেখালেখি করতে চাই না। অনেক ধরনের ভুল মেসেজ যাবে তাতে। যেমন ধরেন আমি যদি এখন মানে লিখি যে একজন জ্ঞানী লোক সুইসাইড করবে, জ্ঞানী লোক মাত্রই সুইসাইড করবে, সুইসাইড করাটাই হচ্ছে কি একজন জ্ঞানী মানুষের লক্ষণ, তখন দেখা যাবে এই ব্যাপারটাকে ব্যবহার করে এই যে কি যেন এই ক্যাথলিক দেবী টেবি যারা লেখে সেই সমস্ত গরু গাধার দল তখন লাফাবে, লাফালাফি করবে। তাই এই জিনিসগুলো নিয়ে এখন লেখালেখি না করাই ভালো, যেহেতু আমার ফলোইং লিস্টে অনেক অগামাগা মূর্খ টূর্খ লোকজন আছে, তারা এগুলো বুঝবে না এবং তারা ছাগলের মতো ব্যবহার করবে। তাই এগুলো নিয়ে না লেখাই ভালো। নাজিয়া ইউসুফ লিখেছেন যেভাবে সমাজ ধর্মীয় মৌলবাদের দিকে ঝুঁকে পড়ছে, তাহলে এই সমাজের আসল ভবিষ্যৎ কি? এই সমাজের ভবিষ্যৎ তো অবশ্যই সিরিয়া বা আফগানিস্তান বা পাকিস্তানের মতো হবে। আমি তো মনে করি এখন বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে এই ধর্মীয় মৌলবাদের দিক থেকে। যেমন পাকিস্তানেও অনেক ধরনের ঘটনা ঘটে না যেগুলো এখন বাংলাদেশে ঘটছে। বাংলাদেশ আসলে এই প্রতিযোগিতায় পাকিস্তানের থেকে পিছিয়ে আছে। পাকিস্তান এখন হয়তো, আমি তো মানে মজা করে বলতাম আগে, এখন তো এটা ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে, যে আগে আমরা বলতাম যে দেশটা পাকিস্তানের মতো হয়ে যাবে, এখন হয়তো পাকিস্তানিরা বলছে যে আম, এই মৌলবাদ দেশটাকে বাংলাদেশের মতো বানিয়ে ফেলবে, দেশটা বাংলাদেশে পরিণত হবে। তো এই জিনিসগুলো তো আমরা দেখছি, চোখের সামনে দেখছি যে কিভাবে মৌলবাদের দিকে ঝুঁকে পড়ছে দেশ আস্তে আস্তে। তো ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে নিশ্চয়ই আমার আমার যেটা মনে হয় যে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করবে বাংলাদেশে জঙ্গি দমনের নামে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সৌদি আরবকে দিয়ে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে যে ইসলামী মৌলবাদ ঢোকাচ্ছে, সেই ফলশ্রুতিতে বাংলাদেশ ধীরে ধীরে মৌলবাদের দিকে ঝুঁকছে। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রধান ব্যবসা তো আমি মনে করি যে অস্ত্র ব্যবসা, অস্ত্র বিক্রি করা। যতদিন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের না, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অসরকারি কোম্পানি আছে যেগুলোর প্রধান ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা, অস্ত্র বিক্রি। এখন ওদের তো অস্ত্র বিক্রি করে যেতে হবে, অস্ত্র বিক্রি করা ছাড়া তো উপায় নেই। যতগুলো বুলেট খরচ হবে তত ওদের বাড়বে, সম্পদ বাড়বে। এখন সেই বুলেটের টাকাটা আবার তাদেরকেই দিতে হবে। যেই দেশের মানুষরা মারামারি করছে সেই দেশের মানুষকে সেই বুলেটের টাকাগুলো তাদেরকেই, সেই ঋণের বোঝা তাদেরকেই বহন করতে হবে। এখন এই চক্রের ভিতরে তো সবসময় রাখার চেষ্টা করা হয়। আমার মনে হয় যে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ আক্রমণ করবে, এবং তখন জঙ্গি দমনের নামে আক্রমণ করবে, এবং বাঙালি মুসলমান তখন বলতে থাকবে যে ইহা সহি ইসলাম নহে, ইহা ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই। এগুলা বলতেই থাকবে, ততদিনে বাংলাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ লুটপাট হয়ে যাবে। আওয়ামী লীগের নেতারা সুইস ব্যাংকে অনেক টাকা জমা করে ফেলবে। তাদের শেখ হাসিনার ছেলে মেয়েরা তো এখন আর থাকে না এই দেশে, তারা তো বিদেশে চলে গেছে। ছেলে থাকে আমেরিকাতে, মেয়ে থাকে আরেক দেশে, তারপরে তার বোন থাকে, শেখ রেহানা থাকে লন্ডনে, তারপরে বোনের মেয়ে থাকে লন্ডনে। এখন সব পরিবার বর্গ তো সবাইকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারা সেখানে খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছে। তো আওয়ামী লীগের সেই চিন্তা নাই যে বাংলাদেশের কি হবে। তো তারা তো এই কাজগুলোই করছে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ তো আমি ভাবি যে খুব ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আর এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা কেন করতে হবে, এখনই তো ভয়ঙ্কর অবস্থা। দেখেন যে মানে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটছে। এই যে সুলতানা কামালকে হুমকি দেওয়া হলো। সুলতানা কামাল একজন মুক্তিযোদ্ধা, একজন সেই মুক্তিযুদ্ধের সময় তিনি নার্সের দায়িত্ব পালন করেছেন।
একাত্তরের দিনগুলো বইতে এই জিনিসটা একদম পরিষ্কারভাবে উল্লেখ আছে, জাহানারা ইমামের বইতে এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। এখন সেই একজন মানে সুলতানা কামালের মতো একজন মানুষকে নিয়ে হেফাজতের এত বড় সাহস, হেফাজতের মতো একটা দলের এত বড় সাহস যে সুলতানা কামালকে নিয়ে সুলতানা কামালকে এই হুমকি দেয় প্রকাশ্যে, এবং রাষ্ট্র সেখানে চুপ, রাষ্ট্র সেখানে কোনো কথা বলছে না। তো এইটা মানে রাষ্ট্রের কোনো আইন নাই, রাষ্ট্রের কোনো নিয়ম কানুন নাই, প্রকাশ্যে বলছে যে নাস্তিকদের হত্যা করা ওয়াজিব। মুরতাদ, ওরা মুরতাদ হয়ে গেছে, আল্লামা শফি প্রকাশ্যে বলছে যে ওরা মুরতাদ হয়ে গেছে, ওদেরকে হত্যা করতে হবে, নাস্তিকরা মুরতাদ হয়ে গেছে, ওদেরকে হত্যা করতে হবে। তারপরে সুলতানা কামালকে বলা হচ্ছে হাড্ডি গোস্ত সব আলাদা করে ফেলা হবে। মানে মানে কি অদ্ভুত দেশ! মানে আমি বুঝি না যে একটা স্বাধীন দেশে এইভাবে প্রকাশ্যে বলা যায়, একটা সভ্য দেশে এইভাবে প্রকাশ্যে বলা যায় একজনকে। এটাই আমি বুঝি না যে কিভাবে সম্ভব এই জিনিসগুলো। বাংলাদেশে সেই ঘটনাগুলোই ঘটছে এখন। ভবিষ্যৎ অন্ধকার, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। এখনই তো আমি দেখছি অন্ধকার, এখনই তো কোনো মানে দেখছি না। এই যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কাদিয়ানীদের উপর অত্যাচার হচ্ছে, শিখদের উপর অত্যাচার হচ্ছে, তারপরে সমকামীদের উপর অত্যাচার, সমকামীদের মেরে ফেলা হচ্ছে। তারপরে আপনার যারা উর্দু ভাষী যে বিহারি আছে, বিহারীদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রত্যেকটা মানে মানুষের উপরে নানাভাবে অত্যাচার হচ্ছে, নারীর উপর অত্যাচার হচ্ছে, শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে। মানে ভবিষ্যৎ অন্ধকার, এখনই তো অন্ধকার, আমি তো দেখছি এখনই অন্ধকার। ভবিষ্যতের জন্য অপেক্ষা করার আর দরকার কি? মিটুল বর্ব চাকমা লিখেছেন, রোহিঙ্গা নির্যাতন আর পাহাড়ি আদিবাসী নির্যাতনের মধ্যে পার্থক্য কি? দেখেন, রোহিঙ্গা নির্যাতন, পাহাড়ে আদিবাসী নির্যাতনের মধ্যে পার্থক্য কি, এটা তো আমি আমার কাছে তো সব নির্যাতনই একরকম মনে হয়। আমি তো এটা আলাদা করে দেখি না, দুইটাই একরকম। আমার কাছে সমস্ত জাতিগত নির্যাতন, নিপীড়ন, ধর্মীয় ধর্মের ভিত্তিতে বা জাতিগত নিপীড়ন সবই আমার কাছে একরকম মনে হয়। আমি তো কোনো পার্থক্য দেখি না। দিলীপ বড়ুয়া লিখেছেন, পাহাড়ে সেনাবাহিনীর দরকারই নাই। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার তো মনে হয় সেনাবাহিনীরই দরকার নেই। বাংলাদেশের সেনাবাহিনী, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, বাংলাদেশের সেনাবাহিনী 1 ঘন্টা টিকবে বলে আমার মনে হয় না। 1 ঘন্টার মধ্যে মানে অদৃশ্য হয়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনীর তো কোনো রাখার দরকার নেই। এগুলো হচ্ছে গরিবের হাতি পালে, যেরকম বাংলাদেশ হচ্ছে সেই গরিব দেশ, হাতি পালতেছে একটা সেনাবাহিনী। সেনাবাহিনীর কোনো দরকার নেই। সেনাবাহিনী দিয়ে কি হয়? সেনাবাহিনী ওই যে ক্যান্টনমেন্টে লেফট রাইট করে এবং চর্বি পালে। হুম। তাদের 1 নম্বর কাজ হচ্ছে চর্বি পালা, তেল খাওয়া, মাখন খাওয়া আর ঘি খাওয়া, ঘি খেয়ে চর্বি জমা করা শরীরে, এবং লেফট রাইট করা সকাল বিকাল। এছাড়া তো বাংলাদেশের সেনাবাহিনীর আর কোনো কাজ দেখি না। আর তারা তককে তককে থাকে কখন একটা কু করে ক্ষমতা দখল করবে। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কাজ। ওদের তো আমি কোনো প্রয়োজন দেখি না। ভারত আক্রমণ করলে 1 ঘন্টা টিকবে না বাংলাদেশের সেনাবাহিনী। সুতরাং এদেরকে দিয়ে কি হবে? তো এরা কি করতেছে? এরা কয়েকদিন পরে পরে ক্ষমতা দখল করতেছে, এরা আদিবাসীদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। এদের প্রশিক্ষণটাই দেয়া হচ্ছে মানুষকে নির্যাতন করা, মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটা খুনি বাহিনী তৈরি করা হয়েছে বাংলাদেশে, যে তোমাদের কাজ হচ্ছে খুন খারাপি করা। হুম। এবং সেই খুন খারাপের কোনো বিচার নাই। বাংলাদেশের সেনাবাহিনী কোনো খুন খারাপি করলে তার কোনো বিচার হয় না। আপনি মানে ভেবে দেখেন, বাংলাদেশে যে এই যে যতবার সামরিক শাসক এসছে, ততবার যে কত খুন খারাপি হয়েছে, কত মানুষ মেরেছে তারা। আমি তো 2007 সালে দেখেছি আমার বন্ধু বান্ধবকে ধরে নিয়ে এমন পিটানো পিটিয়েছে, চুল বড় সেই জন্য রাস্তা থেকে তুলে নিয়ে এমন পিটানো পিটিয়েছে। আমারও চুল বড় ছিল, আমাকেও কয়েকবার আটকানো হয়েছিল, সেনাবাহিনী আমাকেও কয়েকবার আটকিয়েছে। চুল বড় তাতে তোমার বাপের কি? আমার চুল আমি বড় রাখবো, তাতে সেনাবাহিনীর বাপের কি? সেনাবাহিনীর এত কেন চুলকায় সেখানে? আমার চুল নিয়ে তাদের এত মানে চুলকানি কিসে, সেটা আমি বুঝি না। আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি একজন মুসলমান ফ্যামিলির ছেলে, ঢাকা শহরে থাকি। আমার সাথে যদি সেনাবাহিনী এই কাজ করতে পারে, মানে এই ধরনের আচরণ করতে পারে, তখন আপনি চিন্তা করে দেখেন যে পাহাড়ে তারা কি করতেছে। আর আমি তো পার্বত্য চট্টগ্রামে থেকেছি অনেকদিন, আমি তো দেখেছি যে তারা কি করে। তারা গলা কেটে ঝুলিয়ে রাখে, মাথাটা ঝুলিয়ে রাখে,
আমি নিজের চোখে সে মাথা দেখি নাই, কিন্তু আমি শুনেছি, ওখানে যাওয়ার পরে শুনেছি যে ওই এলাকায় মাথা ঝুলিয়ে রেখেছে সেনাবাহিনী, এবং ওই এলাকায় তখন আমাদেরকে ঢুকতে দেয়নি। প্রিভিল চাকমা লিখেছেন, আসিফ ভাই এখন আমাদের করণীয় কি? তো করণীয় হচ্ছে আপনারা অনলাইনে লেখালেখি চালিয়ে যান। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে একসময় আপনারা জানেন যে নাস্তিকতাবাদী লেখালেখি করা যখন শুরু করি তখন খুব অল্প সংখ্যক মানুষ ছিল আমাদের পক্ষে। যখন নারীর অধিকার নিয়ে একটু একটু লেখালেখি করতাম তখন যে কি পরিমাণ গালি খেতে হতো সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এখন তো দেখি অনেক মানুষ আমাদের সমর্থন দেয়, অসংখ্য মানুষ আমাদেরকে সমর্থন দেয়। এটা তো আমাদের একটা বিশাল বিজয়। বাংলাদেশের মুক্তচিন্তার মানুষরা এখন অনেক মানুষের সমর্থন পায়, এটা একটা বিশাল বিজয় আমাদের জন্য। আমরা শুরুতে কিন্তু এরকম ছিল না। শুরুতে আমি যখন প্রথম ব্লগিং করি, প্রথম প্রথম যখন ব্লগিং করি, তখন আমি তসলিমা নাসরিন সম্পর্কে একদিন লিখেছিলাম যে তসলিমা নাসরিনকে আমি সমর্থন করি, তার দেশে ফিরে আসা উচিত, তাকে দেশে ঢুকতে দেওয়া উচিত। সেটা নিয়ে আমাকে কি পরিমাণ গালিগালাজ করা হয়েছিল এখন আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এমন একজন মানুষকেও খুঁজে পেতাম না যে যে আমাকে সমর্থন করবে, যে আমাকে সাপোর্ট দিবে। এখন যদি আমি বলি তসলিমা নাসরিনকে আমাদের দেশে প্রবেশের অধিকার দিতে হবে, তখন আমাকে অসংখ্য মানুষ আমাকে সমর্থন দেয়। এই অসংখ্য মানুষগুলো যে এখন সাহস পাচ্ছে এই কথাটা বলার, বা এইখানে সমর্থন দেওয়ার যে সাহসটা পাচ্ছে, এটা কিন্তু খুব মানে হুট করে হয়ে যায় নাই। এটা দীর্ঘদিন ধরে আন্দোলন করতে করতে, লিখতে লিখতে, কথা বলতে বলতে এই পর্যায়ে এসছে। আপনাদেরও সেই একই কাজ করতে হবে, একই পদ্ধতিতে কাজ করতে হবে। আপনারা দীর্ঘদিন ধরে লিখতে লিখতে একটা সময় দেখবেন দেশের যারা বাঙালি আছে তাদের মধ্যে থেকে বিপুল সংখ্যক মানুষ আপনাদের সাথে যোগ দেবে। আমি এটা মনে করি যে বাঙালির মধ্যে অনেক মানুষ আছে যারা হচ্ছে মানবিক চিন্তা করতে পারে। তারা আওয়ামী লীগ করে না, তারা বিএনপি করে না, তারা ইসলাম পালন করে না, বা তারা হিন্দু ধর্ম পালন করে না, তাদের ভিতরে মানবিক বোধ আছে। তারা অনেক মানুষ আপনাদের সাথে যোগ দেবে, এবং তারা তাদের বাঙালি জাতিসত্তা সরিয়ে রেখে তারা আপনাদের সাথে যোগ দেবে। আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, আপনারা অনলাইনে আপনাদের কাজ চালিয়ে যান, লিখে যান, কথা বলে যান। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে আসছে, আমি এখন তাহলে একটু পরে চলে যাব, আর মাত্র 2.5 মিনিট আমি থাকবো। এটিএম তৌহিদ লিখেছেন, আসিফ ভাই, ধর্মীয় মৌলবাদীদের কিভাবে থামানো যায়? এদের হাত থেকে উন্নত বিশ্ব নিজেদের রক্ষা করতে পারছে না, তাহলে বাকি বিশ্ব কিভাবে রক্ষা পেতে পারে? আপনার মতামত কি? দেখেন, উন্নত বিশ্বে যেই জিনিসগুলো হচ্ছে, উন্নত বিশ্বে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই জিনিসগুলো। মসজিদে মসজিদে আহ নজর রাখা হচ্ছে, তারা কি বক্তব্য দিচ্ছে সেগুলো রেকর্ড করে সেগুলো প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করা হচ্ছে। হুম। আপনি ইউরোপে, আমি যেই দেশে থাকি সেই দেশে, ব্রিটেনে এবং ইউরোপের অনেকগুলো দেশে, আমেরিকাতে প্রত্যেকটা মসজিদে নজর রাখা হয় তারা কি কথাবার্তা বলছে, তারা কোনো জঙ্গিবাদী কথাবার্তা বলছে কিনা, প্রত্যেকটা জিনিস নজর রাখা হয়। আর বাংলাদেশে প্রকাশ্যে এই জিনিসগুলো বলা হয় যে ওকে মেরা ফেলাও, ওকে কাইটা ফেলাও, ওর হাড্ডি গোস্ত আলাদা করে ফেলা হবে, এগুলো প্রকাশ্যে বলা হয়। ইউরোপে কিন্তু প্রচুর পরিমাণে মুসলমান আছে, আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণে মুসলমান আছে। যদি কঠোরভাবে নিয়ন্ত্রণটা না থাকতো তাহলে মুসলমানরা, এই সমস্ত দেশের মুসলমানরা কিন্তু আরো পাগল হয়ে যেত, আরো অনেক হত্যা হতো, আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতো, অনেক বোমা ফাটতো। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় দেখে এই সুযোগগুলো তারা পায় না। কিন্তু বাংলাদেশে হচ্ছে একদম মানে মানে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যা ইচ্ছা করো, তোমাদের কোনো বিচার হবে না। এটা মানে পরিষ্কারভাবে আওয়ামী লীগ সরকার মোটামুটি হেফাজতকে বলেই দিয়েছে যে তোমরা যা ইচ্ছা করো, তোমাদের উপরে, তোমাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। শেখ হাসিনা এই ইঙ্গিত দিয়ে দিয়েছে হেফাজতকে। এখন এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে একটা এত বড় বিশাল জনগোষ্ঠী যখন মানে মৌলবাদী হয়ে যাবে, 17 কোটি মানুষের ভিতরে ধরেন
আহ 10 কোটি মানুষ যদি মৌলবাদী হয়ে যায় তখন কি হবে? তখন পুরো পৃথিবী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন আমার সাথে এবং আপনারা আপনাদের মতামত, মূল্যবান মতামত রেখেছেন। আমি সেগুলো পড়েছি অনেকগুলো, অনেকগুলো আবার পড়তে পারি নাই। অনেক বেশি মন্তব্য হওয়ার কারণে হয়তো অনেকগুলো পড়তে পারিনি, মিস হয়ে গেছে। এই জন্য আমি খুবই দুঃখিত। আমি আশা করি যে আগামী আবার লাইভে আমি আবার আপনাদের কথাগুলো পড়বো, আপনাদের মতামতগুলো পড়বো, আপনাদের মতামতগুলো জানবো। আমি চাই যেন আপনাদের মতামত আমি জানতে পারি, আপনাদের মতামত যেন আমি আহ, পড়তে পারি। আর অনেকে আবার গালিগালাজও করেছেন। গালিগালাজ করেছেন ভালো কথা, কিন্তু আমি মনে করি যে এটা আপনাদের অশিক্ষা, আপনাদের ধর্মীয় শিক্ষা, আপনাদের ধর্ম আপনাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছে। আপনারা যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কি করছেন। মিনায় ভলট্রোমে লিখেছেন, আচ্ছা এই শেষ কমেন্টটা পড়ে, যে লেখালেখি বিষয়টার জন্য ধৈর্য ধরে পড়তে হয়, তারপর বিশ্লেষণ করতে হয়। এভাবে কত মানুষকে মুক্ত চিন্তা করানো সম্ভব, অন্য উপায় নেই। দেখেন, ভালো হতো যদি আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারতাম, যদি আমরা শিশুদের মধ্যে প্রশ্নের উদ্ভব ঘটাতে পারতাম, কৌতূহলের জন্ম দিতে পারতাম, বিজ্ঞান চেতনার জন্ম দিতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। কিন্তু সেটা আমাদের পক্ষে এখন সম্ভব না। স্কুলে শেখানো হচ্ছে এখন ওতে ওর না, কতে কাফের। হুম এই জিনিসগুলো, এবং মাদ্রাসাতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস শেখানো হচ্ছে। কাফের কতল, ইহুদিদের হত্যা করতে হবে, এগুলো শেখানো হচ্ছে মাদ্রাসাতে। এখন সেই পর্যন্ত আমাদের এক্সেস নাই, আমরা সেই পর্যন্ত যেতে পারছি না। আমরা যতটুকু যেতে পারছি ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে যেতে পারছি। কিন্তু এই ফেসবুক দিয়েই, এই ব্লগিং দিয়েই যে আমরা কত কিছু করতে পারছি, এটাই তো একটা বিশাল বিজয়। আমার কাছে মনে হয় এটা একটা বিশাল বিজয়। এখন হাজার হাজার ছেলে আমি দেখছি মুক্ত চিন্তার কথা বলছে, যুক্তিবাদী লেখা লিখছে। এমনকি ধর্মান্ধরা পর্যন্ত এখন যুক্তির কথা বলতে বাধ্য হচ্ছে। হুম ধর্মান্ধরা পর্যন্ত এখন যুক্তি দিয়ে ধর্মকে মানে জাস্টিফাই করার চেষ্টা করছে। আপনি চিন্তা করেন, এটাও কিন্তু আমাদের এক ধরনের বিজয়। তারা যখন যুক্তি দিয়ে ধর্মকে জাস্টিফাই করার চেষ্টা করে, সেটাও কিন্তু মানে যুক্তির বিজয়। মানে যুক্তিটাকে মূল ধরে বিশ্বাসকে যাচাই করা। বিশ্বাসকে, এটাই কিন্তু আমাদের মূল প্রচার, যে যুক্তিটাকে আগে রাখতে হবে এবং যুক্তি দিয়ে সবকিছু যাচাই করতে হবে। তারা এখন যুক্তি দিয়ে তাদের ধর্মীয় বিশ্বাসকে যাচাই করছে, করে চেষ্টা করছে ধর্মীয় বিশ্বাসকেই ঠিক রাখতে। কিন্তু তারপরে তারা কিন্তু যুক্তিকে ব্যবহার করছে। এটাও কিন্তু আমাদের বিজয়। সুতরাং আমি মনে করি যে এইভাবে আমরা লেখালেখি করতে পারলে, আমাদের যদি শুধুমাত্র লেখালেখি করতে দেওয়া হতো ঠিকভাবে, তাহলে আমরা অনেক পরিবর্তন করতে পারতাম। আর আমি তো বলেছি যে আমাদেরকে যদি 5 বছর সময় দেওয়া হয়, যদি বাংলাদেশের টিভি চ্যানেলে আমাদের অ্যাক্সেস দেওয়া হয়, বাংলাদেশের রেডিওতে এবং বাংলাদেশের পত্রিকায় যদি আমাদের অ্যাক্সেস দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি, আমরা যারা নাস্তিকতার কথা বা যুক্তিবাদের কথা বলি বা বিজ্ঞান চেতনার কথা বলি, আমাদের যদি 5 বছর সময় দেওয়া হয় এবং আমাদের যদি রেডিও চ্যানেল, টিভি চ্যানেল এবং সংবাদপত্রে লেখালেখি করতে দেওয়া হয়, যেতে দেওয়া হয়, ওইখানে আমাদের লেখা ছাপানো হয়, 5 বছরের মধ্যে দেশের অর্ধেক মানুষকে মানে ধর্মহীন করে ফেলবো, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। 5 বছরের মধ্যে দেশের অর্ধেক মানুষকে ধর্মহীন করে ফেলবো, এই চ্যালেঞ্জ আমি দিলাম। এই চ্যালেঞ্জ একসেপ্ট করুক কেউ। আমি যদি না পারি, যদি করতে না পারি, তাহলে আমি দেশে এসে যে কোনো শাস্তি ভোগ করতে রাজি থাকবো। আমি দেশে এসে যে কোনো শাস্তি মেনে মাথা পেতে নিব। যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি 5 বছরের মধ্যে আমি করতে না পারি, আমরা করতে না পারি, দেশের অর্ধেক মানুষকে ধর্মহীন করতে না পারি এবং এই ইসলামী মৌলবাদ থেকে বের করে আনতে না পারি অর্ধেক মানুষকে, তাহলে আমি দেশে এসে যে কোনো শাস্তি মাথা পেতে নেব। এই চ্যালেঞ্জ আমি করলাম। এখন আমাকে এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারেন যারা শাসক গোষ্ঠী, তারা এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। দেখি, কালকেও ছুটি আছে, কালকে যদি পারি তাহলে চলে আসবো।
আবার কথা হবে, আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।